নমস্কার। বিজ্ঞান ও প্রযুক্তি অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের আমাদের আলোচনার মূল বিষয় হচ্ছে প্লাস্টিক পলিউশন। আর এই বিষয়ে আলোকপাত করতে আজকে আমার সঙ্গে ডিডি ত্রিপুরা স্টুডিওতে বিজ্ঞান ও প্রযুক্তি প্ল্যাটফর্মে উপস্থিত রয়েছেন বীর বিক্রম মহাবিদ্যালয়ের রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর অভিজিৎ ভট্টাচার্য মহাশয়। নমস্কার। আপনাকে স্বাগত। আমরা প্লাস্টিক নিয়ে কথা বলছি। আসলে এই প্লাস্টিক বিষয়টা কি? অর্গানিকের বিষয় শিক্ষক হিসেবে প্রথমে বলছি, প্লাস্টিক হচ্ছে এমন একটা পলিমার যে পলিমারটা বায়ো নন ডিগ্রেডেবল, মানে অপচনশীল। যেটা আমি যদি পরিবেশে রেখে দিই তাহলে পরিবেশে সেটা পচে না, এটাকে বায়ো নন ডিগ্রেডেবল আমরা ইংরেজিতে বলি। তো সে প্লাস্টিক আসলে এটা তো পলিমার। তো পলিমারগুলোকে আমরা যদি শ্রেণী বিভাগ করি তাহলে অনেক ধরনের পলিমার আমরা দেখতে পাই। প্রথমত হচ্ছে পলিমার, সেই আমরা একটু ইতিহাসের দিকে যাই। ইতিহাসের দিকে গেলে আমরা দেখতে পাবো 1869 সালে জন হায়াত পৃথিবীতে প্রথম সেমি সিনথেটিক পলিমার আবিষ্কার করেছেন। সেই সেমি সিনথেটিক পলিমারটা হচ্ছে সেলুলয়েড, যা থেকে আমাদের সিনেমার নাম এসছে। তো সেই সেমি সিনথেটিক সেলুলয়েড সেটা তৈরি হয়েছিল নাইট্রোসেলুলোজ এবং কর্পূর থেকে। আচ্ছা, চিন্তা করুন, আমরা কর্পূর খাওয়ার হিসাবে ইউজ করি, সেই কর্পূর দিয়ে এবং নাইট্রোসেলুলোজ দিয়ে উনি প্রথম পলিমার আবিষ্কার করেছেন। তার পরবর্তী ক্ষেত্রে আস্তে আস্তে বিজ্ঞানের বিভিন্ন ব্যাপ্তি এসছে, বিভিন্ন আবিষ্কার এসছে এবং বিভিন্ন রকমের পলিমার আমরা পেয়েছি। 1907 সালে জন ব্যাকেল্যান্ড উনি একটা প্লাস্টিক আবিষ্কার করলেন, যেটা আমাদের কাছে প্রথম সিনথেটিক প্লাস্টিক। সেটা হচ্ছে ব্যাকেলাইট। সেই ব্যাকেলাইটটা কি? ব্যাকেলাইট হচ্ছে একটা টেকসই, খুব টেকসই। আমরা দেখব প্রত্যেকটা লাইট পোস্টের মধ্যে কারেন্টে যে তারগুলো বেঁধে রাখা হয় সেগুলো হচ্ছে সবগুলো ব্যাকেলাইট। তো সেই ব্যাকেলাইট দ্বিতীয় মহাযুদ্ধ খুব ব্যবহৃত হয়েছে। তো প্লাস্টিক আসলে আরও প্লাস্টিক আছে, নাইলন আছে। নাইলন আবার দু রকমের, নাইলন 6, নাইলন 66। এছাড়া আমরা পিভিসির নাম শুনেছি, পলিভিনাইল ক্লোরাইড। প্রত্যেকের বাড়িতে জলের লাইন যে আমরা নীল রঙের যে ট্যাপগুলো পাই সেগুলো হচ্ছে পলিভিনাইল ক্লোরাইড। এগুলো ভিনাইল ক্লোরাইডের থেকে তৈরি হয়। আচ্ছা, তাহলে এবার আমি প্লাস্টিক পলিমার বলতে গেলে যে কথাটা বলছিলাম, পলিমার হচ্ছে একটা মলিকুল। আপনি যদি শেকল দেখেন, লোহার শেকল, সেখানে প্রত্যেকটা শেকলের মধ্যে প্রত্যেকটা লোহা আটকানো আছে। সেরকম প্লাস্টিক বা পলিমারগুলো একটা মলিকুল, এরকম অনেকগুলো মলিকুল একটার সঙ্গে বন্ধন তৈরি করে। সে কোভ্যালেন্ট বন্ড হতে পারে, ইলেকট্রোভ্যালেন্ট বন্ড হতে পারে, হয়ে বিরাট লং চেইন কার্বন একটা যৌগ তৈরি করে। সেই লং চেইন যৌগটাকে পলি মিন্স অনেক, মার মিন্স একটা মলিকুল। একটা মলিকুল যখন অনেকগুলো মলিকুল যখন একসঙ্গে অ্যাটাচ থাকে তখন সেটাকে আমরা পলিমার বলি। তো তারই একটা ক্লাস হচ্ছে প্লাস্টিক। আচ্ছা, এই যে আমরা প্লাস্টিক নিয়ে আমরা জানলাম, কিন্তু সেটা তো ধরুন আজকের দিনে একটা আতঙ্কের বিষয় হয়ে দাঁড়াচ্ছে। কেন সেটা? আজকের দিনের আতঙ্ক বিষয় এই জন্য যে আমরা যখন প্লাস্টিক আবিষ্কার করেছিলাম তখন আমরা খুব খুশি হয়েছিলাম। যেটা আমি বলছিলাম কিছুক্ষণ আগে, যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই প্লাস্টিক দিয়ে আমরা প্যারাসুট বানিয়েছি, এই প্লাস্টিক দিয়ে আমরা হেলমেট তৈরি করেছি, এই প্লাস্টিক দিয়ে আমাদের চিকিৎসা সামগ্রী তৈরি হয়েছে সমস্ত কিছু, এই প্লাস্টিক দিয়ে রেডারের যন্ত্রপাতি হয়েছে। এখন আপনি যদি দেখেন সারা পৃথিবীতে সমস্ত কিছু, আমি সকাল থেকে রাত্রি পর্যন্ত যা কিছুই ব্যবহার করি তার মধ্যে 99.99% প্লাস্টিক। আপনি যদি চিপসের প্যাকেট দেখেন প্লাস্টিক, তেলের প্যাকেট দেখেন প্লাস্টিক, জলের বোতল দেখেন প্লাস্টিক, সমস্ত কিছুর মধ্যে প্লাস্টিক। আমরা প্রথমে জানতাম না, যখন আবিষ্কার হয়েছিল তখন আমাদের খুশির ব্যাপার, আমরা খুব খুশি প্রকাশ করেছি, কারণ ধাতুর পরিবর্তে এমন একটা যৌগ পাওয়া গেছে যার টেনসাইল স্ট্রেংথ, মানে প্রসার্য ক্ষমতা অনেক বেশি, সে অনেক কিছু সহ্য করতে পারে কিন্তু নষ্ট হয় না। তা আমরা এর পরিবর্তে বিভিন্ন জিনিস এটা দিয়ে তৈরি করতে আরম্ভ করছি ধাতুর পরিবর্তে। পরবর্তী ক্ষেত্রে আমরা দেখেছি রিসেন্টলি কিছুদিন আগে নিউরো সায়েন্স বলে একটা জার্নাল পাবলিশড হয়। বেশ কিছুদিন আগে রিসার্চ চলছিল, আমেরিকার একটা নিউরো সায়েন্স জার্নাল। তারা বলল যে আমরা যে এক বোতল জল খাই, মানে আমাদের যে বাজার থেকে কিনতে পাওয়া যায় এক বোতল জল, তার মধ্যে প্রায় 2,40,000 প্লাস্টিক ন্যানো পার্টিকেল বর্তমান। তাহলে এই ন্যানো পার্টিকেলগুলো কি? খুব ছোট্ট পার্টিকেল যার ডায়ামিটার হচ্ছে 10⁻⁹ মিটার। খুব ছোট, আমরা চোখে দেখতে পাই না। এখন সারা পৃথিবীতে খালি ন্যানো সায়েন্স, ন্যানো ম্যাটেরিয়াল চলে আসছে। সেটাকে আরেকটা আইআইটিগুলোতে এটাকে বলে ম্যাটেরিয়াল সায়েন্স। তাহলে এই যে 10⁻⁹ মিটারের একটা পার্টিকেল, সেই পার্টিকেলগুলো আমরা যখন মানুষ যখন এগুলোকে মানুষ না, যে কোনো লিভিং অর্গানিজম যখন অ্যাবজর্পশন করে তাহলে কী হয়, তার কিছু পোর্শন গিয়ে তার লিভার কিডনিতে ডিপোজিশন হয়, কিছু পোর্শন এখন সায়েন্টিস্টরা বলছে, রিসেন্টলি আমি দেখেছি
যে মাথার ফ্রন্ট লোবে গিয়ে ডিপোজিশন হয়। তাহলে তাতে কি হয়, তাতে আমাদের নিউরোলজিক্যাল সিস্টেমের মধ্যে তার এফেক্ট হয়। এর ফলে রিসেন্টলি আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন লোক অ্যালজাইমারে আক্রান্ত হচ্ছে, তারপরে হচ্ছে এই ব্রেইন, এটাকে বলছি আমরা ব্রেইন ইনফ্লামেশন, ব্রেইনের মধ্যে ফুলে যাচ্ছে, নিউরনগুলো ফুলছে। এছাড়াও আমরা যেমন কগনিটিভ ইম্পেয়ারমেন্ট, এই সমস্ত রোগগুলো রিসেন্টলি আসছে। তাহলে এই রোগগুলো আসার মেইন কারণ হচ্ছে কার্বন ন্যানো পার্টিকেল অ্যাবজর্পশন বা কার্বন মাইক্রো পার্টিকেলগুলো অ্যাবজর্পশনের ফলে। মানে ক্ষতিকারক দিকটা আমরা এখন বুঝতে পারছি, হারে হারে টের পাচ্ছি, তাই তো? আমরা বুঝতে পারছি কিনা জানি না, কারণ বুঝতে পারলে আমরা এত প্লাস্টিক ইউজ করতাম না। হ্যাঁ, প্রশ্নটা কিন্তু আরেকটা রইল যে আমরা শুনতে পাচ্ছি, আমরা বুঝতে পারছি, কিন্তু তারপরেও আমরা ব্যবহার করছি। তাহলে আমাদের সেখানটার মধ্যে কি দরকার? না, গভর্নমেন্ট কিছু কিছু ডিসিশন নিয়েছে, গভর্নমেন্টের ডিসিশন দিয়ে হবে না। আসলে গণসচেতনতা না আসলে এই ব্যাপারটাকে আমরা ওভারকাম করতে পারবো না। গণসচেতনতার প্রধান জিনিস হচ্ছে আমাদের এই টিভি চ্যানেল, আমাদের রেডিও চ্যানেল বা আমাদের সংবাদপত্র, সেগুলি দিয়ে যদি আমরা প্রচার করি এবং মানুষ যদি সচেতন হয়, এবং আমার মনে হচ্ছে যে এডুকেশনাল কারিকুলামে ঢোকানো, এই সিলেবাসটাকে বারে করা এবং ছাত্রদেরকে হ্যামার করা, কারণ ছাত্ররাই আমাদের ভবিষ্যৎ। তারা যদি বুঝতে পারে তাহলে তারা এটাকে অ্যাভয়েড করবে এবং তার ফলে প্লাস্টিক বর্জিত হবে। তাহলে প্লাস্টিক নিষিদ্ধ করে, সরকারিভাবে নিষিদ্ধ করে আমার মনে হয় না আমরা এটাকে ওভারকাম করতে পারবো। কারণ সরকার 2021 সালের 30শে সেপ্টেম্বর একটা ডিসিশন নিয়েছে। সেদিন ওরা ডিসিশন নিয়েছে যাতে 50 মাইক্রনের কোনো প্লাস্টিক ব্যবহার করা যাবে না, আমাদেরকে ব্যবহার করতে হবে 75 মাইক্রন। পরবর্তী ক্ষেত্রে 31শে ডিসেম্বর 2022 সালে আবার একটা ডিসিশন নেওয়া হলো, সেখানে বলা হলো না 75 মাইক্রনও ব্যবহার করতে পারবো না আমরা, আমাদেরকে করতে হবে 120 মাইক্রন। সেই রুলসটা এখনও আছে, সব কিছু রুলস আছে, সমস্ত কিছুই আছে, কিন্তু আমরা যদি সচেতন না হই তাহলে আমাদের পক্ষে এটার থেকে ওভারকাম করা খুব ডিফিকাল্ট। সচেতন হতেই হবে। এই যে আমরা প্লাস্টিকের কথা বলছি, তার সঙ্গে প্লাস্টিক দূষণের কথাও এখন আমরা বলছি। এই যে প্লাস্টিক দূষণ, সেটা কিভাবে হচ্ছে? এই যে এখন কিছুক্ষণ আগে আমি বললাম, আমরা যে প্লাস্টিক ম্যাটেরিয়ালগুলো ইউজ করি সেগুলি বায়ো নন ডিগ্রেডেবল, অপচনশীল। তাহলে আমরা যদি সমস্ত কিছু কী করি, যা কিছু আনি সবগুলো নিয়ে ড্রেনে ফেলি, বাড়ির কাছে ড্রেনে বা কোথাও ফেলছি। তা আমরা যদি আলাদা করে আইসোলেটেড অবস্থায় সেগুলোকে রাখতে পারতাম, রেখে যদি আলাদাভাবে এগুলোকে নষ্ট করতাম তাহলে ঠিক ছিল, কিন্তু তা তো হচ্ছে না। সবাই আমরা কি করছি, মানে যে যেভাবে পারছি এগুলোকে ইউজ করছি, তার ফলে বাতাসে মানে প্রকৃতিতে সেগুলো পড়ে থাকে। সেগুলো পড়ে থাকার ফলে আমরা দেখেছি যে তার মধ্যে যেমন ধরুন আপনি ডেঙ্গু রোগ ছড়ায়। বৃষ্টি হচ্ছে, বৃষ্টির জলটা প্লাস্টিকের প্যাকেটের মধ্যে জমে থাকছে, সেখানে এসে মশা ডিম পাচ্ছে এবং তার থেকে ম্যালেরিয়া এবং ডেঙ্গুর জার্ম সবচেয়ে বেশি। এখন সারা ভারতবর্ষে যদি আমরা দেখি, সব জায়গায় ডেঙ্গুটা এখন একটা এপিডেমিকের মতো আকার নেয় কোনো সময়। তো এই যে ঘটনাগুলো ঘটছে, এছাড়া আরেকটা জিনিস আমরা দেখব যে প্লাস্টিক যখন তার সমুদ্রে নিয়ে ফেলা হচ্ছে, তাহলে সমুদ্রের মধ্যে কি হচ্ছে, প্লাস্টিক ন্যানো পার্টিকেল, প্লাস্টিকের মাইক্রো পার্টিকেলগুলো, সেগুলো কি এই পার্টিকেলগুলো থেকে যায়। এর ফলে সমুদ্রের মধ্যে আমরা ডলফিন পাচ্ছি না, রিসেন্টলি ব্লু হোয়েল বলে যে তিমি ছিল সেগুলোও পাচ্ছি না, আরও অন্য অনেক ছোটোখাটো মাইক্রো অর্গানিজম সমুদ্রে থাকে, মানে ছিল এক সময়, এখন আমরা এগুলোকে দেখতে পাই না, আস্তে আস্তে পৃথিবী থেকে এক্সটিংক্ট হয়ে যাচ্ছে। তার কারণটা কি? তার কারণটা হচ্ছে কার্বন, হয়তো বা কার্বন ন্যানো পার্টিকেল তার মধ্যে ওয়ান অফ দ্য ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর। তাহলে আমাদেরকে এখন সবচেয়ে বেশি কনসাস হতে হবে। আমরা প্লাস্টিক ইউজ করব, প্লাস্টিক বর্জন করা আমাদের পক্ষে সম্ভব না। বর্তমান সভ্যতায় প্লাস্টিক একটা মানে অপরিহার্য জিনিস। তাহলে আমরা কি করব, যে প্লাস্টিকগুলো তত ক্ষতিকর নয়, তাদের একটা ডায়ামিটার, এখনই আমি বললাম যে 120 মাইক্রনের প্লাস্টিক আমরা ব্যবহার করব মিনিমাম। গভর্নমেন্ট যেহেতু ইনস্ট্রাকশন দিয়েছে, যত ব্যবহার কম করব তত ভালো, কিন্তু যেই মাত্র আমরা মানে যদি ব্যবহার করতেই হয় তাহলে সেক্ষেত্রে 120 মাইক্রনের কম প্লাস্টিক যাতে না ব্যবহৃত হয় সেটাকেই আমাদের দেখা উচিত। আমাদেরকে সেই বিষয়ে একটু সতর্ক থাকতে হবে। আপনি সমুদ্রের কথা বললেন, প্লাস্টিকের কথা বললেন, আসলে সমীক্ষা তো নানান ধরনের অনেক কথাই বলে। তো একটা সমীক্ষার মধ্যে দেখা গেছে যে এখন পর্যন্ত প্রায় 14 মিলিয়ন মেট্রিক টনের মতো প্লাস্টিক সমুদ্রে ফেলা হয়েছে, সেটা বজ্র হিসাবে হোক বা আপনার প্লাস্টিক হিসাবেই হোক ফেলা হয়েছে। আবার অন্য সমীক্ষা বলছে সমুদ্রের মধ্যে 99% প্লাস্টিক উধাও হয়ে গেছে। তো গেল কোথায়? আচ্ছা, এটা একটা ভালো ইন্টারেস্টিং প্রশ্ন আপনি বললেন। এই যে এখনই বললাম আমরা, এটাকে রিসেন্টলি আমরা সায়েন্টিস্টরা বলছে ম্যারিন প্লাস্টিক পলিউশন, এই টার্মটাকে বলছে যে প্লাস্টিক ফেলার ফলে যে ঘটনাটা ঘটছে, যার ফলে আমি বললাম যে মাইক্রো অর্গানিজম, ছোটো ছোটো যে জীবাণু ছিল সেগুলো মরে যাচ্ছে।
কিন্তু একটা রিসেন্টলি রিসার্চ পেপারে আমরা দেখলাম যে সিওডোমোনাস বলে একটা ব্যাকটেরিয়া আছে, আর একটা ফ্লেভো ব্যাকটেরিয়া বলে দুটো ব্যাকটেরিয়া আছে, যারা নাইলনকে খেয়ে ফেলতে পারে, মানে নাইলনকে ডিকম্পোজ করে দিতে পারে, ভেঙে দিতে পারে। তার ফলে বোঝা যাচ্ছে যে নাইলনকে ভাঙার মতো প্রকৃতিতেই কেউ না কেউ আছেন। তাহলে আমরা যে সবাইকে বায়ো নন ডিগ্রেডেবল বলছি সেরকম না কিন্তু। তাহলে কিছু কিছু ব্যাকটেরিয়া বা ভাইরাস আছে যারা এই সিনথেটিক প্লাস্টিকগুলোকে ডিকম্পোজ করে দিতে পারে, ভেঙে দিতে পারে। সেখানে একটা নেগেটিভ সাইডও আছে। সেই সাইডটা হচ্ছে যেরকম সিওডোমোনাস বা ফ্লেভো ব্যাকটেরিয়া যখন প্লাস্টিককে বা নাইলনকে ভাঙছে, তার সাথে সাথে কী করছে, মিথেন তৈরি করছে। তাহলে প্রকৃতিতে প্রচুর পরিমাণ মিথেন এলে সেটা আবার আমাদের গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য একটা অ্যালার্মিং ফ্যাক্টর। তাহলে আমাদের যে এখন গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে, টেম্পারেচার বাড়ছে, সেটাও হয়তো এই কারণেও হতে পারে, আমরা জানি না এখনও। রিসার্চ মানে সম্পূর্ণ এস্টাবলিশড হয়নি এখন। আচ্ছা, এই যে প্লাস্টিক, মৃত্তিকা দূষণও হচ্ছে, সয়েল পলিউশনও হচ্ছে, তার সঙ্গে আপনার ওয়াটার পলিউশন তো হচ্ছেই। এই যে এতগুলো পলিউশন এটার সঙ্গে জড়িয়ে রয়েছে, আপনার প্লাস্টিক পলিউশন, সয়েল পলিউশন, তারপরে এয়ার পলিউশন, আমরা যাই কিছু বলি প্লাস্টিকই তো কোনো না কোনো অংশে দায়ী করছি। এখন এই যে পলিউশন যে হচ্ছে, তার ফলে ইকোসিস্টেমসের মধ্যে কী ধরনের সেটা প্রভাব বিস্তার করছে? বা আরও সুন্দর প্রশ্ন। কিছুক্ষণ আগে আমি বলছিলাম যে আমরা যে ম্যারিন যে মাইক্রো অর্গানিজমগুলো ধ্বংস হচ্ছে, সেটাও প্লাস্টিকের জন্য আমি বলছি। আরও অন্য কিছু হয়তো বা আছে, কেননা ম্যাক্সিমাম আমরা যদি দেখি পরমাণু কেন্দ্রগুলো কিন্তু সমুদ্রের পাশাপাশি থাকে। তার ফলে তাদের অ্যাফ্লুয়েন্টও আছে, তাদের এফেক্টও আছে, সঙ্গে প্লাস্টিকের এফেক্টও আছেই। কারণ সমস্ত আমি দেখুন প্লেনের যে স্ট্রাকচার বা যা কিছু আছে, আপনি যা কিছু দেখছেন সারা পৃথিবীতে, এবং সব কিছুই প্লাস্টিক থেকে, যে ফ্রিজ থেকে আরম্ভ করে এসি থেকে আরম্ভ করে তার গাড়িও এখন তৈরি হচ্ছে, সেও প্লাস্টিকের বডি, সমস্ত কিছু প্লাস্টিক বডি হচ্ছে। তাহলে এগুলোর যখন ভেঙে যাচ্ছে, তার বর্জ্য পদার্থগুলো আমি কোথাও না কোথাও ফেলছি। তাহলে সেখান থেকে ডিকম্পোজিশন হয়ে, তো সেখানে তো আমরা কি দেখেছি যে পলিউশনটা বেসিক্যালি যখন জল পড়ছে, আমরা বলছি যে প্লাস্টিক বায়ো নন ডিগ্রেডেবল, অপচনশীল, কিন্তু আসলে তো তা না। 400 বছর 500 বছরে প্লাস্টিক পচে ভেঙে যায়, ডিকম্পোজ। তাহলে সেই পলিউশন আজকে থেকে আমরা যত বছর, হয়তো 500 বছর হয়নি, কারণ প্লাস্টিক আবিষ্কার হয়েছে 200 বছর হয়েছে ম্যাক্সিমাম। আমি বললাম এক্ষুনি 1869 সালে জন হায়াত প্রথম বের করেছিলেন। তার পরবর্তী ক্ষেত্রে যেগুলো আছে, কিছু কিছু তো ডিগ্রেডেশন হচ্ছে, অল্প অল্প করে হচ্ছে, কিন্তু ইনক্রিমেন্টালি সে ডিগ্রেডেড হচ্ছে। তাহলে সেই ডিগ্রেডেড পার্টিকেলগুলো সিস্টেমটাকে পলিউশন করছে। আমরা জল খাচ্ছি, পুকুরের নদীতে গিয়ে যে জলটা পড়ছে, সে প্লাস্টিক পার্টিকেলগুলো পড়ছে, যেটা আমি কিছুক্ষণ আগে বলছিলাম, মাইক্রোপ্লাস্টিক বা ন্যানো প্লাস্টিক, সেগুলো তো সবই এখানে গিয়ে পড়ছে। সমুদ্রে যেরকম পড়ছে, আগে প্রথম তো নদীতে পড়ছে, তাহলে নদী থেকে বেসিক্যালি সেটা সমুদ্রে যাচ্ছে। তাহলে ডিউরিং দিস প্রসেস আমরা দেখছি কি, লিভিং অর্গানিজমগুলোকে মারছে। এখন অনেক প্ল্যান্ট ম্যাটেরিয়াল আমরা দেখতে পাচ্ছি যেগুলো আগে পাওয়া যেত, এখন পাওয়া যাচ্ছে না। আরেকটা জিনিস আপনি লক্ষ্য করবেন, সেটা হচ্ছে প্লাস্টিক যখন আমরা বাইরে রাস্তায় ফেলে রাখি বা কোথাও ফেলে রাখি, যেমন অবলা জীব, গরু বা ছাগল, এরা কিন্তু প্লাস্টিকে খেয়ে ফেলছে, এবং অনেক সময় আমরা দেখেছি দুঃখজনকভাবে মারাও যাচ্ছে প্লাস্টিক, কারণ স্টমাকে গিয়ে আটকে যাচ্ছে, এটা তো হজম হচ্ছে না। তো তার ফলে তার মধ্যে ফিজিওলজিক্যাল ওয়ার্কগুলি বন্ধ হয়ে যাচ্ছে, সে মরে যাচ্ছে। তাহলে এই জন্যও মানুষকে সচেতন হওয়া উচিত। শুধু আমরা যেটা বলছি অদৃশ্য যে এফেক্টটা তো আছেই, যেটা দৃশ্যগতভাবে যেটা হচ্ছে, সেগুলোকে আমরা মেনটেন করা উচিত। প্লাস্টিককে প্রপার ম্যানেজমেন্ট, প্লাস্টিক যে অবশেষগুলো আছে সেগুলো যাতে প্রপার আমরা অবশেষগুলোকে প্রপারলি ম্যানেজ করতে পারি, সেটাও আমাদের দেখা উচিত। রিসাইক্লিংয়ের কথাও শোনা যায়, তো প্লাস্টিককে রিসাইকেল করে যে সমস্ত জিনিস তৈরি হচ্ছে, সেটা কি ব্যবহার করা যোগ্য নাকি উচিত নয়, না কি করব সেটা? ফাইন, এই প্লাস্টিক রিসাইক্লিং এটা একটু কঠিন ব্যাপার, ব্যয়সাধ্য ব্যাপার। আমাদের মতো দেশের পক্ষে, ভারতের মতো দেশের পক্ষে প্লাস্টিক রিসাইক্লিং করা একটু ব্যয়সাধ্য। আমাদের আমি রিসেন্টলি ইনফরমেশান থেকে দেখছি যে 10 থেকে 14% রিসাইক্লিং হয়। তার মানে কি, আমি যদি 100%-এর মধ্যে 14% রিসাইক্লিং হচ্ছে, 86% হচ্ছে না। আমি অ্যাভারেজলি 80 থেকে 86% হচ্ছে না। যদি আমরা রিসাইক্লিং করতে পারতাম সমস্ত প্লাস্টিককে, তাহলে আমাদের প্লাস্টিক তৈরি করতে হতো না। তাহলে আমরা একদিক দিয়ে মুক্ত হয়ে যেতাম। হচ্ছে না কেন সেটা? কারণ যে পরিমাণ পয়সা খরচ লাগে, সেটা আমাদের পক্ষে আমরা অ্যাফোর্ড করতে পারছি না। তো তার জন্যই 10 থেকে 14% আপাতত, এখন কিন্তু ম্যাক্সিমাম আমাদের দেশে 10 থেকে 14% প্লাস্টিক রিসাইক্লিং হচ্ছে। এবং সেটা কি ব্যবহার করা যায়? হ্যাঁ, ব্যবহার করা যায়। শরীরের জন্য নিরাপদ? না, নিরাপদ বলবো না, তারও কিছু এফেক্ট আছে, তো রিলেটিভলি কম।
রিলেটেবল। আরেকটা বড় হচ্ছে রিসাইক্লিং করলে একটা অ্যাডভান্টেজ হচ্ছে যে আমরা যে প্লাস্টিক তৈরি করতে হচ্ছে না, নাহলে আমি তো প্রত্যেকবার তৈরি করছি, প্রত্যেক বছর প্লাস্টিক তৈরি হচ্ছে। রিসাইক্লিং করলে এই প্লাস্টিকটাই আমি ব্যবহার করতে পারছি। আচ্ছা, আমি ঠিক বোঝাতে পেরেছি তো? এই যে জলের বোতলগুলো যে আবার পুনরায় ব্যবহার করা হচ্ছে, তো সেই ক্ষেত্রে এগুলোকে তো রিসাইক্লিং করে কিনা আমি জানি না, কারণ এগুলোকে কি করে রিসাইক্লিং করলে তো খুব ভালো হতো। এগুলোতে প্রত্যেকটা কিছুক্ষণ আগে কিন্তু নিয়ে তো যায় বাড়ি থেকে, নিয়ে যায়, নিয়ে গিয়ে বা তারা আমরা তো গলিয়ে ফেলে হয়তো দিই করে। সেখান থেকে তারা কালেক্ট করে আবার সেটাকে এরকম ভাবে তৈরি করে। হ্যাঁ করে, হয়তো করে, কিন্তু সেক্ষেত্রে কি হচ্ছে প্লাস্টিক কিন্তু হাই টেম্পারেচারে গেলে তার থেকে যে পার্টিকেলগুলো আমরা পাই, যেমন কিছুক্ষণ আগে আমি একটা কথা বলছিলাম আপনার কাছে, পলিভিনাইল ক্লোরাইড, পিভিসি পাইপ, যেটা পলিভিনাইল ক্লোরাইড তৈরি হচ্ছে ভিনাইল ক্লোরাইড থেকে। সেই ভিনাইল ক্লোরাইড কিন্তু কার্সিনোজেনিক, ক্যান্সার হয়। কিন্তু পলিভিনাইল ক্লোরাইড যখন হচ্ছে, এই ভিনাইল ক্লোরাইড পলিমার হয়ে যখন পলিভিনাইল ক্লোরাইড হচ্ছে, এটা একটা প্লাস্টিক, তখন কিন্তু তার কার্সিনোজেনিক প্রপার্টি নেই, মানে ক্যান্সার হওয়ার প্রপার্টি কমে গেল। তো সেই ফলে আমরা যখন প্লাস্টিককে ব্যবহার করছি তাতে হয়তো ওই পার্টিকেলগুলো আসছে, ন্যানো পার্টিকেল বা মাইক্রো পার্টিকেলগুলো আসছে, বাদ বাকি এগুলো যেই এফেক্ট করছে সেটাই আমাদের মানে এখনকার এফেক্টের মূল কারণ। আচ্ছা, দর্শক বন্ধুরা, আপনারা দেখছেন বিজ্ঞান ও প্রযুক্তি অনুষ্ঠান। আজকের আমাদের আলোচনার মূল বিষয় হচ্ছে প্লাস্টিক পলিউশন। আর এই বিষয়ে আলোকপাত করতে আজকে কিন্তু আমাদের সঙ্গে রয়েছেন এক্সপার্ট অভিজিৎ ভট্টাচার্য মহাশয়। আমরা ওনার কাছ থেকে অনেক কিছুই জানার চেষ্টা করছি। আমরা প্রতি বছরই বিশ্ব পরিবেশ দিবস পালন করে থাকি 5th জুন। প্রতি বছর কোনো নতুন ভাবনা আমরা ভাবিত হই। এই বছরের ভাবনাটা কি? নতুন যে আমরা যে এই বছরের ভাবনাটা প্লাস্টিক, মানে আমাদের প্লাস্টিক পলিউশনকে আমরা কি করে মুক্ত হতে পারি, প্লাস্টিক পলিউশন থেকে আমরা কি করে মুক্ত হব, সেটাই এই বছরের ভাবনা। আমাদেরকে প্লাস্টিক পলিউশন থেকে যে কোনোভাবেই আমাদেরকে মুক্ত হতে হবে। এই সোসাইটিকে যদি বাঁচাতে চাই, ভবিষ্যতের আমাদের যে প্রজন্ম আসছে তাকে বাঁচিয়ে রাখতে গেলে আমাদের প্লাস্টিককে যে কোনোভাবেই তার দূষণ হাত থেকে আমাদের পরিবেশকে বাঁচাতেই হবে যে কোনোভাবে। আচ্ছা, ধরুন আমরা প্লাস্টিক যে দূষণ যে হচ্ছে তা থেকে আমরা বাঁচতে চাই, আপনি বললেন। এখন বাঁচার উপায়টা কি কি? আমরা কি করলে আমরা বাঁচতে পারি? এটা বলা খুব ডিফিকাল্ট যে আমরা কি করে বাঁচতে পারি, কারণ প্লাস্টিক তো আমাদেরকে আষ্টিবৃষ্টি বেঁধে ফেলেছে। তো তার থেকে বাঁচা, আমাদের তো কিছু না কিছু ব্যবহার বা কিছু না কিছু আচরণ যেটা প্লাস্টিক রোধে কিছুটা হলেও আমাদের লিমিটেশনসটা বজায় রাখবে। তার একটা বলছি, সেটা হচ্ছে প্রথমত ব্যাপার হচ্ছে, আমি কিছুক্ষণ আগে একটা বলছিলাম যে নাইলনগুলোকে ডিকম্পোজ করার জন্য আমি কিছুক্ষণ আগে বলছিলাম একটা ব্যাকটেরিয়া, সিউডোমোনাস ব্যাকটেরিয়া, আর এটা হচ্ছে ফ্লেভো ব্যাকটেরিয়া। আমরা যদি সিউডোমোনাস বা ফ্লেভো ব্যাকটেরিয়া অনেক বেশি কাল্টিভেশন করি, যেমন ধরুন আপনি শিম্বগোত্রীয় যে শিম গাছ আমরা লাগাই, তাহলে শিম গাছের শেকড়ের মধ্যে এই নাইট্রোজেন ফিক্সিং ব্যাকটেরিয়া তৈরি হয়, নেচার থেকে তৈরি হয়, এবং সেই নাইট্রোজেন ফিক্সিং ব্যাকটেরিয়া হচ্ছে সিউডোমোনাস, অ্যাজোটোব্যাক্টর, নাইট্রোব্যাক্টর, সিউডোমোনাস। তো তারা কি করে, তারা নাইলনকে ভেঙে দিতে পারে। তাহলে আমরা যদি এই সমস্ত গাছগুলো বেশি কাল্টিভেশন করি, তাহলে হয়তো প্রকৃতিতে এই নাইলন বা ডিগ্রেডেশন শুরু হবে, তাতে তাদের যে সাইড এফেক্টগুলো নষ্ট হবে, বা প্লাস্টিক পলিউশন বা নাইলন পলিউশনগুলো নষ্ট হবে। কিন্তু আসল ব্যাপারটা হচ্ছে আমাদেরকে প্রথমেই নজর দিতে হবে আমরা যাতে পাতলা, ওই যে আমি কিছুক্ষণ আগে বলছিলাম 120 মাইক্রন, এটা বলা হচ্ছে কেন, কারণ 120 মাইক্রনের যে প্লাস্টিক সেটা পলিউশন রিলেটিভলি কম করে, ঠিক আছে? তাহলে আমাদেরকে সচেতন হতে হবে যে 120 মাইক্রনের কম প্লাস্টিক আমরা কখনোই ব্যবহার করব না। বেশি করতে পারি, বেশি করলে পলিউশনটা কম হচ্ছে, তাহলে এটা একটা ওয়ে হতে পারে। আচ্ছা, আমরা সাধারণ মানুষরা কি করে বুঝবো যে এটা এত মাইক্রনের, এটা এত মাইক্রনের? আমাদের পক্ষে তো মেজার করা তো সেটা সকলের পক্ষে তো সম্ভবপর হয়ে ওঠে না। আমরা কিভাবে বুঝবো? এটা ঠিক কথা, আপনি যেটা বলছেন এটা ঠিক, সাধারণ মানুষের পক্ষে বোঝা কঠিন। তাহলে সেক্ষেত্রে আসলে সরকারি নীতি সরকারকে দেখতে হবে যে 120 মাইক্রনের কোনো প্লাস্টিকে যাতে বাজারে না আসে। আমরা প্লাস্টিককে ব্যান করছি, মানে 120 মাইক্রনের নিচে যে প্লাস্টিকগুলো আছে সেগুলোকে ব্যান করছি, কিছু 120 মাইক্রনের বেশি যে প্লাস্টিকগুলো আছে সেগুলো ব্যান করেনি, কারণ তাদের হয়তো পলিউশন করার ক্ষমতা কম বা টক্সিসিটি কম। তো সুতরাং আমাদেরকে নজর দিতে হবে। এখন আমাদের আধিকারিকদেরকে নজর খালি চোখেও কি সেটা বোঝা কি সম্ভব না, কোনোভাবেই এটা বুঝতে পারবো না। মানে সেটা কত না, এটা আমাদের, কিন্তু সেটা তো ধরুন না বাজারে গেলেই সহজলভ্য না, আমরা যেটা সহজলভ্য সেটা আসলে 120 মাইক্রন কিনা আমি কি করে বুঝবো? এটা তো প্রথম প্রশ্ন। তাহলে সেটা বুঝতে গেলে আমাদেরকে দেখতে হবে যখন তৈরি হচ্ছে তখন সেই প্লাস্টিকটাকে ওইখানকে দেখে কোয়ালিটি কন্ট্রোল করে তারপর বের করতে হবে যে 120 মাইক্রনের কম যাতে কোনো প্লাস্টিক না হয়। তাহলে এত প্লাস্টিক, বিকল্প পথ কি? বিকল্প পথ বলতে গেলে এখন হচ্ছে, আমরা আগে যখন ছোটোবেলা শুনেছি, বাবা মার কাছে শুনেছি, তখন তো প্লাস্টিক ছিল না। আমি নিজের ছোটোবেলাও দেখেছি, তখন কি করতাম, আমরা চটের ব্যাগ ইউজ করতাম,
বা কাপড়ের ব্যাগ ইউজ করতাম, তাহলে সেই কাপড়ের ব্যাগ বা চটের ব্যাগ পাট আবার হতে পারে। আমাদের দেশে একসময় পাটে স্বয়ংসম্পূর্ণ ছিল, প্রচুর পাট তৈরি হতো। আমরা যদি পাটের ব্যাগ ইউজ করি তাহলে সেই পাটের ব্যাগ তো বায়োডিগ্রেডেবল, আমরা প্রচুর ইউজ করতে পারবো। বা কাপড়ের ব্যাগ ইউজ করতে পারি। প্লাস্টিককে যে কোনোভাবে অ্যাভয়েড করে যে কোনো জিনিস যেগুলো বায়োডিগ্রেডেবল তাদের দিয়ে সাবস্টেন্স তৈরি করে আমরা এগুলোকে ব্যবহার করতে পারি। আচ্ছা, তাহলে আমরা কি সাধারণ মানুষ হিসেবে এই জিনিসগুলো ব্যবহার করব? কিন্তু ধরুন প্লাস্টিকরা বহন করতে যতটা সহজ, ওই জিনিসগুলো বহন করতে ততটা সহজ হয় না। তো সেই ক্ষেত্রে আমাদের কি পন্থা অবলম্বন করা উচিত? সেক্ষেত্রে আমাদের পন্থা অবলম্বন করতে হলে গেলে আমাদের প্রথম প্রবলেমটা হচ্ছে আসলে আপনি যেটা বললেন পোর্টেবিলিটি বেশি, প্লাস্টিকের পোর্টেবিলিটি বেশি। জলটা নিলে উপচে পড়বে না, নষ্ট হবে না। ব্যাগের মধ্যে যদি নিই জল থাকলেও ভেতরে থাকবে, বাইরে আসবে না, এগুলো ঠিক। কিন্তু আমাদের তো ভবিষ্যতের কথা চিন্তা করতে হবে। সুতরাং সেই চিন্তার মাথায় রেখে আমাদের পরবর্তী প্রজন্মকে যদি আমরা বাঁচিয়ে রাখতে চাই, পরবর্তী প্রজন্ম যদি সুন্দরভাবে পৃথিবীতে থাকে, তাহলে কিন্তু আমাদেরকে তারা দোষারোপ করবে। ইতিহাস কিন্তু আমাদেরকে ক্ষমা করবে না। আমরা আগের জেনারেশন, এখনকার জেনারেশন, পরের জেনারেশন, কারণ সবাই তো বাঁচতে এসছে। আমি আমার প্রজনীকে বাঁচিয়ে রাখার জন্য এসেছি। তাহলে আমাদের দরকার প্রজনীকে যদি বাঁচিয়ে রাখতে চাই, পরবর্তী প্রজন্মকে যদি বাঁচিয়ে রাখতে চাই, তাহলে আমাদের প্লাস্টিক যে কোনোভাবে আস্তে আস্তে কমাবো। হয়তো কিছু কমফর্ট থাকবো, জলের বোতল বা এই সমস্ত জিনিস কিছু রাখবো, কিন্তু বাজারের ব্যাগটা তো আমি ইউজ করতেই পারি। চটের ব্যাগ বা কাপড়ের ব্যাগ ইউজ করতে পারি। চালের, এখন তো চালেও চলে এসেছে কি, আগে আমাদের চটের ব্যাগ থাকতো, চাল আসতো, এখন প্লাস্টিকের ব্যাগের মধ্যে চাল 25 কেজি চাল থাকে। তো এই জিনিসগুলো আমাদের মাথায় রাখা উচিত। চালের আবার আমরা চটে ফিরে যেতে পারি। তাহলে চট শিল্পটাকে আমরা প্লাস্টিক শিল্পের পরিবর্তে যদি আমরা এখন পাট শিল্পটাকে আবার রিভাইভ করি, পুনরুজ্জীবন করি, তাহলে আমার কাছে মনে হয় কিছু লোকের নতুন একটা ওয়ে আউট হবে, রোজগারের একটা পথ আসবে, প্লাস পলিউশন থেকে আমরা মুক্ত হতে পারবো। আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের দর্শক বন্ধুরা যারা আমাদের এই অনুষ্ঠান দেখছেন বা যারা আগ্রহ হয়ে শুনতে চাইছেন, তাদের উদ্দেশ্যে কিছুটা বলুন। একটাই কথা, আসলে আমি তো এখন আমাদের যারা জেনারেশন তাদের উদ্দেশ্যে বলার কিছু নেই। আমরা সচেতন হব ঠিকই, কিন্তু আমার বলার উদ্দেশ্য হচ্ছে আমাদের নেক্সট প্রজন্ম, যেই প্রজন্ম বেঁচে থাকবে, আগামী 100 বছর বেঁচে থাকবে, 150 বছর, 200 বছর বেঁচে থাকবে, তাদেরকে বাঁচার জন্য তারা যদি বেঁচে থাকতে যায়, তাদের এখনই সচেতন হওয়া উচিত, যাতে পরিবেশ নষ্ট না হয়, পরিবেশ যাতে ভালো থাকে, প্লাস্টিক পলিউশন যাতে আমরা কমাতে পারি, সেই দিকে এখনই নজর রাখা উচিত। ওয়েস্ট ম্যানেজমেন্ট যেটা একটা টার্ম আমরা শুনেছি হয়তো, সেখানে আমরা এই ম্যানেজমেন্টটাকে প্রপারলি আরও ইলাবোরেটলি এটাকে ব্যবহার করব, যার ফলে পরিবেশটা সুন্দর এবং সুস্থ থাকবে। অনেক অনেক কৃতজ্ঞতা আপনাকে আমাদের স্টুডিওতে আসার জন্য। তার সঙ্গে ধন্যবাদ জানাই আপনাদেরকেও যারা আমাদের সঙ্গে ছিলেন। আজকের আলোচনা আমরা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন। নমস্কার। নমস্কার।